দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন ইভ্যালি বিচ সংলাপে। আপনাদের সাথে রয়েছে আমি বাবু কামরুজ্জামান। এই অনুষ্ঠানে আমরা কথা বলি দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য সহ সাম্প্রতিক আলোচিত ঘটনা নিয়ে, আলোচিত বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে। এখন আমরা কথা বলছি 50 বছরে বাংলাদেশ। 50 বছরে আমরা জানি যে আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী যখন উদযাপন করছি, তখন আসলে কৃষিখাত কেমন রয়েছে, আমাদের কৃষিখাতের যে পর্যায় অর্থাৎ স্বাধীনতা পরবর্তী সময়ে কৃষিখাতের যে অগ্রগতি চ্যালেঞ্জ, তা নিয়ে কথা বলবো আজকে। আমাদের আলোচনা শিরোনাম 50 বছরে বাংলাদেশ কৃষিখাত। এই শিরোনামে কথা বলতে আমাদের সঙ্গে বিশেষ অতিথিরা যুক্ত হয়েছেন। শুরুতেই পরিচয় করে দিতে চাই, আমাদের সঙ্গে ডক্টর এম এ সাত্তার মণ্ডল যুক্ত হয়েছেন, কৃষি অর্থনীতিবিদ ও ইমিরেটাস অধ্যাপক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সময় দেওয়ার জন্য। আমাদের সঙ্গে জনাব আনোয়ার ফারুক, সাবেক কৃষি সচিব রয়েছেন। একই সঙ্গে আমাদের সঙ্গে যশোর থেকে এবং নওগাঁ থেকে আরও যারা কৃষি নিয়ে কাজ করছেন, চাল ব্যবসায়ী, তারা যুক্ত হবেন পরবর্তীতে। আমাদের সঙ্গে সাংবাদিক রয়েছেন, একজন কৃষি অর্থনীতি বিষয়ক সাংবাদিক সাইদ শাহিন যুক্ত হয়েছেন। আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আপনাদের সঙ্গে আলোচনায় যেতে চাই 50 বছরে বাংলাদেশ কৃষিখাতে এই শিরোনামে। তার আগে আমরা যেটি শুরুতেই জনাব সাত্তার মণ্ডলকে দিয়ে শুরু করবো। আসলে সাত্তার মণ্ডল, আমরা আলোচনার শিরোনাম রেখেছি 50 বছরে বাংলাদেশ কৃষিখাত। আসলে মোটা দাগে বঙ্গবন্ধুর যে স্বপ্নের বাংলাদেশ, আমরা যে তার যদি একেবারে স্বাধীনতা পরবর্তী সময়ের কথাই বলি, আজকে হয়তো আমরা চাল উৎপাদনে বিশ্বের মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছি, আমরা সবজি উৎপাদনে তৃতীয় অবস্থানে রয়েছি, পেয়ারা উৎপাদনে বাংলাদেশ চতুর্থ অবস্থানে। এরকম নানাবিধ সূচকে আমরা দেখতে পাই যে আমাদের কৃষি এবং অকৃষি খাতে একটা বড় ধরনের পরিবর্তন এসেছে। কিন্তু স্বাধীনতা পরবর্তী সময়ে আমরা যদি বলি যে বঙ্গবন্ধু নেতৃত্বে যে কৃষির যে যাত্রা শুরু হয়েছিল, সেই ধারাবাহিকতা আমরা আসলে কতটা রাখতে পেরেছি বলে আপনার মূল্যায়ন জানতে চাইব ডক্টর সাত্তার মণ্ডল। আপনাকে অনেক ধন্যবাদ। বিশাল একটা ক্যানভাস আপনি ইঙ্গিত করেছেন। আসলে এটা তো পুরোটা করা সম্ভব না, কিন্তু আমি মোটা দাগে বলছি। বঙ্গবন্ধুর সামনে সবচেয়ে বড় সমস্যাটা ছিল যে তখন 30 থেকে 40 লক্ষ টন খাদ্য ঘাটতির একটা দেশ ছিল। তার প্রথম চ্যালেঞ্জটা ছিল যে আমার মানুষকে খাওয়াতে হবে, খাদ্য উৎপাদন বাড়াতে হবে, এবং সেটা বাইরের থেকে এনে খাওয়ানো সম্ভব না। আমার নিজের জলাভূমি, আমার নিজের ভূমি, আমার পানি সম্পদ, প্রাকৃতিক সম্পদ ইত্যাদি ব্যবহার করে করতে হবে। আমি মনে করি সেই জায়গাটাতে বাংলাদেশ সফল হয়েছে, এবং এইখানে আমি মনে করি যে প্রকৃতি এবং স্বয়ং স্রষ্টার প্রতি আমরা অবশ্যই কৃতজ্ঞতা জ্ঞাপন করি। কিন্তু সঙ্গে সঙ্গে এটাও আমরা বলতে চাই যে সমানভাবে সবসময় সেই ধারাবাহিকতাটা কিন্তু রক্ষা করা যায়নি। এক সময় মনে করা হয়তো যে কৃষি উন্নয়নের জন্য বোধহয় সরকারকেই সব করতে হবে, কাজে পাবলিক সেক্টর বা সরকারি খাতই সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং সবচেয়ে বড় জায়গা যে সেচ, যান্ত্রিকীকরণ, বীজ ইত্যাদিতেও রাষ্ট্রকেই সবচেয়ে বড় দায়িত্ব পালন করতে হবে। হ্যাঁ, গোড়াতে কথাটি অবশ্যই সত্য ছিল, কিন্তু এক সময় আমরা দেখলাম যে রাষ্ট্র এগিয়ে যেতে পারে, সন্দেহ নাই, কিন্তু তার গতি থাকে খুব মন্থর আর কি। কিন্তু বাংলাদেশের এই জনবহুল দেশে অত দেরি করার সময় ছিল না, কাজে এক সময় যথার্থই, এবং বঙ্গবন্ধু জীবিত থাকা অবস্থাতেই শেষের দিকে উনি যখন এক ধরনের মিশ্র অর্থনীতির বিষয়ে ঝুঁকলেন এবং বেসরকারি খাত, বিশেষ করে ব্যবসা এবং প্রযুক্তি এবং কৃষি গবেষণা, প্রযুক্তি উন্নয়ন, এদেরকে যখন সম্পৃক্ত করে ফেললেন, তখনই কিন্তু এই বেসরকারি খাত অনেক দ্রুততার সঙ্গে বিনিয়োগ বাড়াতে থাকলো, এবং কৃষির এই কিন্তু আবার মাঝে কিন্তু অনেকটা বিলম্বিত হয়েছে। অনেক সময় মনে হয়েছে যে বেসরকারি খাত ঠিকই আছে, কিন্তু ট্রেডিং কমিউনিটি বা ব্যবসাটাই সবচেয়ে বড় হবে, কিন্তু দেশে উৎপাদন বাড়াবার জন্য যে আধুনিক প্রযুক্তিকে সমাহার করা এবং তা বাজারের সঙ্গে সম্পৃক্ত করে নেওয়া, ওই জায়গাটাতে আবার অনেক সময় ঘাটতি ছিল। আমি বিশেষভাবে কারো কোনো কৃতিত্ব অকৃতিত্ব এখানে আনছি না, বিকজ 50 বছরের এই জার্নিটা অনেক লম্বা জার্নি। সবশেষে আমি উপসংহারে বলতে চাই যে বর্তমানে গত এক যুগ তার বেশি সময় ধরে অতীতের যে কোনো চড়াই উতরাই হোক, তার ধারাবাহিকতায় কৃষি এবং গ্রাম উন্নয়নকে এই দেশের খাদ্য নিরাপত্তা বিধান করা এবং পুষ্টি নিরাপত্তা এর সঙ্গে যুক্ত হয়েছে সাম্প্রতিক কালে। এটাকে মিশ্রিত করে যে ধারাটিকে সামনে নিয়ে আসা হয়, আমি মনে করি বহুলাংশে এবং অনেকাংশেই সেটা সফল হয়েছে। আজকের বড় ধরনের চ্যালেঞ্জ হচ্ছে এই ধারাবাহিকতা থেকে রক্ষা করা এবং এর সঙ্গে
বিশ্ব বাজার ব্যবস্থার সঙ্গে বাংলাদেশের কৃষিকে, আধুনিক কৃষিকে সংযুক্ত করার জন্য ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড লিঙ্কেজ বলতে যা বোঝা যায়, সেটাকে আমাদের এখন আরো বেগবান করতে হবে এবং এখানে সরকারের সঙ্গে বেসরকারি খাতের এগিয়ে আসতে হবে এবং সাযুজ্যপূর্ণ পরিকল্পনা অত্যন্ত সংগত হবে এবং সেই ধারাতে আমাদের এগিয়ে যেতে হবে। জি, ডক্টর সাত্তার মণ্ডল, আপনি চমৎকার পর্যবেক্ষণ সংক্ষেপে বলেছেন আমাদেরকে, আপনাকে ধন্যবাদ। আমরা আপনার কাছে আবারও আসবো, আমাদের সঙ্গে যেহেতু অনেকগুলো অতিথি রয়েছেন, সবার কাছ থেকে একটু করে শুনতে চাই। আমি জনাব আনোয়ার ফারুক আপনাকে কাছে প্রশ্ন করব, তার আগে বলবো যে আমাদের সঙ্গে এরই মধ্যে নওগাঁ থেকে কিন্তু একজন চালকল ব্যবসায়ী, চালকল মালিক, তিনিও যুক্ত হয়েছেন, জনাব শেখ ফরিদউদ্দিন, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আপনার কাছে আসবো, আমরা আনোয়ার ফারুকের কাছে শুনতে চাইবো যে আমরা স্বাধীনতা পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর কৃষি বান্ধব নীতি যেটি বলছিলেন ডক্টর সাত্তার মণ্ডল, তার কারণেই কিন্তু আসলে কৃষির অগ্রযাত্রা আসলে তার হাত ধরেই 1972-73 সালে 500 কোটি টাকার যে উন্নয়ন বাজেট ছিল, সেখানে দেখা যায় যে 101 কোটি টাকায় আসলে কৃষির জন্যই বরাদ্দ রাখা হয়েছিল। একসময় জিডিপিতে যে কৃষির অবদান, সেটি কিন্তু এখন কমতে কমতে 13% নেমে এসছে। তো সব মিলে এই বিষয়টিকে আসলে কিভাবে দেখছেন, যে কৃষির যে অবদান, সেই জায়গাটিকে আপনি কিভাবে দেখবেন, জনাব আনোয়ার ফারুক? ধন্যবাদ আপনাকে। আপনি যথার্থই বলেছেন যে আসলে আজকের আলোচনা, যেহেতু আমরা স্বাধীনতার 50 বছর, প্রথমে আমাকে শ্রদ্ধা জানাতে হয় জাতির জনক বঙ্গবন্ধুকে, যার জন্ম না হলে হয়তো আজকে আমরা স্বাধীন বাংলাদেশটাকে দেখতাম না, যার অবদানটাকে আমরা স্বীকার করেছি। পাশাপাশি শ্রদ্ধা জানাই মহান বীর মুক্তিযোদ্ধাদেরকে, যাদের ত্যাগের বিনিময়ে আজকে আমরা স্বাধীন হয়েছি। এবং বঙ্গবন্ধু যে ফিলোসফিটা ছিল, ওনার প্রথম ফিলোসফিটা ছিল যে আমাদের নিজেদের খাদ্য নিজেদের উৎপাদন করতে হবে, আমদানি করে 7.5 কোটি মানুষকে খাওয়ানো যাবে না। এটা ওনার একটা ফিলোসফিক্যাল একটা লজিক ছিল, এবং সেই লজিকটাকে কাজ করার জন্য উনি যে কাজটা করেছিলেন, যে প্রথম কাজটা করলেন, আপনি যেটা বললেন যে বাজেট বরাদ্দতে কৃষিতে সর্বাধিক 101 কোটি টাকা বরাদ্দ করেন উন্নয়ন বাজেট, হাইস্ট বাজেট ছিল ওই সময় কৃষির জন্য। উনি কৃষি কর্মকর্তাদেরকে ক্লাস 1 উন্নীত করেন, কিন্তু একটা মাইল ফলো যে কাজটা উনি করেছিলেন, যে তাদেরকে আপগ্রেড করে কৃষি কর্মকর্তাদেরকে কৃষির মূল ধারায় নিয়ে আসছেন। তার আমলে দেখবেন যে আমরা ধানে আমরা ডেফিসিট বলে ধান গবেষণাকে জোরদার করার জন্য বিড়ি প্রতিষ্ঠান, অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানগুলোকে তিনি ডেভেলপ করেন এবং শুরু করেছিলেন মাত্র। সেটা হয়তো ছাত্র ছাত্রীরা বললেন যে একটি অনেক চড়াই উচ্চায় পারিয়ে আজকে আমরা পেরিয়ে আজকে এই পর্যায়ে এসেছি। তিনি আধুনিক কৃষির জন্ম দিতে চেয়েছিলেন এবং মডার্ন এগ্রিকালচারকে তিনি প্রমোট করতে চেয়েছিলেন, যদিও অল্প সময় সেটা সম্ভব হয়নি, এবার ধারাবাহিকতা শুরু হয়েছে। আজকে যদি আমি বলি যে 50 বছর আমরা অর্জন কি, আমাদের শিক্ষা, স্বাস্থ্য সব ক্ষেত্রে অর্জন হয়েছে, কিন্তু একমাত্র ভিজিবল হলো যে কৃষির অর্জনটা। এটাতে কিন্তু আপনি কাউকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার দরকার নেই। 72 সালের তলাবিহীন জুড়ি এখন ফুল অফ বাস্কেট। আজকে আমরা এক্সপোর্ট করার সক্ষমতা অর্জন করেছি, অনেক ফসলের ক্ষেত্রে আমরা এক্সপোর্ট করতে পারছি, এটা আমাদের একটা বড় অর্জন। আজকে আমাদের এগ্রিকালচার কমিউনিটি এক্সপোর্ট করার পাশাপাশি দেখেন আজকে আমরা মাছের নতুন বাজার সম্ভাবনা আছে। আমরা মাছের প্রথমবারের মতো মাছ উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ হয়েছে, যে 7 লাখ টন থেকে আজকে 45 লক্ষ টন গিয়েছে। এটা কিন্তু আমাদের বড় অ্যাচিভমেন্ট। আজকে আমাদের ডিমের উৎপাদন দেখেন কত বেড়েছে। আজকে আমাদের ডিমের উৎপাদন বেড়েছে প্রায় 88 মিলিয়ন পিস পার ডে। আমরা মাছের মাংস দেখেন, এই প্রথমবারের মতো বাংলাদেশ, আমাদের যে প্রোটিন ডেফিসিট কান্ট্রি, আমরা কিন্তু এখন মাংস উৎপাদনের সারপ্লাস, যেখানে 120 মিলিগ্রাম পার ডে পার পার্সন দরকার, সেখানে আমরা 124 মিলিগ্রাম আমাদের উৎপাদন হচ্ছে। পোল্ট্রিতে আমাদের 3500 মেট্রিক টন পোল্ট্রি মিট আমরা উৎপাদন করছি। আমরা দুধে আমরা আজকে 99 লক্ষ টন মেট্রিক উৎপাদন করছি, যেটা 71 সালে ছিল মাত্র 10 লক্ষ টন। এবং আরো যদি আমি ইন্ডিকেটরটা দেখি, যে বড় ইন্ডিকেটরটা কি, যে এই দেশে কোরবানি হতো না যদি ভারত থেকে গরু না আসতো। সেটা কিন্তু গত কয়েক বছরে দেখেন যে আমরা ভারতের গরু ছাড়াই কোরবানি দিতে পারছি। শুধু এই যে ইন্ডিকেটর দিয়ে আমরা বলতে চাই যে লাইভ স্টক বলেন, এগ্রিকালচার, ক্রপ এগ্রিকালচার বলেন, ফিশারিজ বলেন, প্রত্যেকটা সেক্টরে কিন্তু আমরা একটা একেবারে চোখে দেখা উন্নতি, যেটাকে কাউকে দেখিয়ে দিতে হবে না যে এগ্রিকালচারের সাফল্য কোথায়। পাশাপাশি সার্জেন্ট বললেন, সাত্তার মণ্ডল স্যার, যে আমাদের ওই সময় একটা 30 থেকে 40 লক্ষ টনের একটা ফুড ডেফিসিট কান্ট্রি ছিল। প্রথম ইয়ার ডিস্ট্রিক্ট হলো বাংলাদেশ এই বিকেম সেলফ সাফিসিয়েন্ট কান্ট্রি ফ্রম ফুড ডেফিসিট, নেট ফুড ডেফিসিট কান্ট্রি ছিলাম আমরা, কিন্তু এখন কিন্তু আমরা অলমোস্ট সেলফ সাফিসিয়েন্ট। তারপরেও কিন্তু আমরা আজকে খাদ্য আমদানি করছি, আমরা কিন্তু এখনো 70-80 লক্ষ টাকা আমদানি করছি, কিন্তু সেটা কিন্তু চাল নয়, বুঝতে হবে। সেটা কিন্তু প্রায় 80 to 90% হলে আমাদের গম আমদানি করতে হচ্ছে, যেহেতু আমাদের বেকারি প্রোডাক্টের ডিমান্ড বেড়েছে, আমাদের আয় মানুষের এলডিসি থেকে আমরা মধ্যম আয়ের দেশে গেছি, আমাদের ফুড হ্যাবিট চেঞ্জ হচ্ছে, আমাদের গম উৎপাদন কমে গেছে। কিন্তু পরোক্ষণে যদি দেখেন আমরা প্রায় 50 লক্ষ টন ভুট্টা উৎপাদন করছি, যেটা 71 সালে জিরো ছিল। সুতরাং সবকিছু মিলিয়ে আমরা মনে করবো যে আমরা আজকে এগ্রিকালচার একটা অত্যন্ত সাকসেস এরিয়া যদি দেখি বাংলাদেশের উন্নয়নে,
সেটা কিন্তু এগ্রিকালচার। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ জনাব আনোয়ার ফারুক, আপনার কাছে আবারও আসবো। আমরা সাইদ শাহিনের কাছে একটু শুনতে চাই মাঠ পর্যায়ের অভিজ্ঞতা। তিনি কৃষকদের নিয়ে কাজ করেন, কৃষি নিয়ে নিয়মিত লেখেন, কৃষি বিষয়ক সাংবাদিকতা করেন। সাইদ শাহিন, আমরা জানি যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এইচডিজির সাথে কিন্তু এটি নিবিড়ভাবে যুক্ত, যে আসলে ক্ষুধা এবং দারিদ্র্যমুক্ত একটি পৃথিবীর যে স্বপ্ন দেখা হচ্ছে সেখানে কৃষিকে সামনে নিয়ে আসা। সেক্ষেত্রে আমরা জানি যে আমাদের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা তৈরি হয়েছে এবং যান্ত্রিকীকরণেও বলা হচ্ছে এশিয়ার মধ্যে বাংলাদেশ প্রথম অবস্থানে রয়েছে। তো সব মিলে আপনার অভিজ্ঞতা কি বলে, যে নিয়মিত লেখেন, আমরা দেখছি যে লেখায় যে বিষয়টি উঠে আসে গণমাধ্যমে এখনো, যে কৃষকদের ভাগ্য খুব একটা পাল্টায়নি, সেটি সেই অভিজ্ঞতা থেকে যদি বলেন সেটি কেন আমরা আসলে পরিবর্তনটা করতে পারিনি, সেই ব্যর্থতার দায়টা আসলে কোথায়? সাইদ শাহিন, আপনাকে ফোনটি আনমিউট করে বলতে হবে। জি সরি, ধন্যবাদ। এখন জি শুনতে পাচ্ছি, আপনি বলুন। ধন্যবাদ। আমাদের শ্রদ্ধেয় দুইজন আলোচক যেমনটি বলছিলেন যে গত 50 বছরের কৃষির যে অর্জন, সেই অর্জনের পাশাপাশি আমি একটি ছোট্ট উদাহরণ দিই। আমাদের কোভিডকালীন গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার ক্ষেত্রে এই কৃষি কিন্তু বড় হাতিয়ার হিসেবে দেখা দিয়েছে। নিশ্চয়ই দেশের কৃষক বলতে আমি শস্য, মৎস্য, প্রাণী সব ক্ষেত্রেই কৃষক খামারিদেরকে বলছি। তাদের এই অর্জনের কারণেই কিন্তু কোভিডকালীন যে একটি মহামারী গেল, যেটি গ্রামীণ অর্থনীতিতে খুব বেশি পড়ে নাই। তো সেই জায়গাটায় আমরা, আপনার যে কোশ্চেনটি সেটি হলো যে কৃষি এবং কৃষক দুটেরই উন্নতি কিংবা কৃষকের উন্নতির ক্ষেত্রে কি ধরনের প্রতিবন্ধকতা আমরা দেখছি। দেখুন, কয়েকটি জিনিস কৃষির উন্নয়নের ক্ষেত্রে প্রথম অন্তরায় হয়ে রয়েছে, যেটি সাত্তার মান্নান স্যার একটু বলার চেষ্টা করছিলেন, যে আমাদের বিপণন ব্যবস্থায় যে দুর্বলতাটা, কৃষক কেন নিয়মিতভাবে ধারাবাহিকভাবে দামটি পায় না, সেটির একটি প্রধান কারণ হলো বাজার ব্যবস্থাপনায় অযাচিত কিছু হস্তক্ষেপ আছে আর কি। বিভিন্ন ধরনের মধ্যস্বত্বভোগীর দৌরাত্বের কথা নিশ্চয়ই বলবেন। সেটির পাশাপাশি যে আমাদের উপকরণ বিপণন ব্যবস্থাপনাটি রয়েছে, সেটিতেও কিন্তু এক ধরনের নিয়ন্ত্রণহীনতা রয়েছে। আমি নিয়ন্ত্রণহীনতা এই জন্যই বলছি যে কৃষককে যে উপকরণটি যে সময় পৌঁছে দেওয়ার কথা, সেটি কিন্তু যদি না হয় তাহলে কিন্তু উৎপাদনে নানানভাবে ব্যাহত হয়। তো কৃষকের স্বার্থটি রক্ষা করতে গেলে আসলে সরকারের যেমন সক্ষমতা বৃদ্ধিরও প্রয়োজন আছে, তেমনি এই অযাচিত যে সকল হস্তক্ষেপগুলো রয়েছে সেগুলো কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। আমি অস্বীকার করব না তাদের প্রয়োজনীয়তাটা, কিন্তু নিয়ন্ত্রণ কিংবা একটা রেগুলেশন ফ্রেমওয়ার্কের মধ্যে না নিয়ে আসতে পারলে কিন্তু কৃষক বরাবরই তার ন্যায্যতা থেকে বঞ্চিত হবে। এর পাশাপাশি যেটি আর কিছু বিষয় প্রয়োজন, সেটি হলো যে আমাদের কৃষি অর্থনীতির যে মূল বিষয়টি, সেটির বাজার ব্যবস্থাপনার পাশাপাশি হলো উপকরণ বিপণন ব্যবস্থাপনাটি। সেটিতে যদি আমরা খুব ভালো করতে চাই, তাহলে কিন্তু অবশ্যই সরকারের যে সরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে, যে জাত উদ্ভাবন নাই, জাত উদ্ভাবনের পরে বিপণন থেকে শুরু করে সম্প্রসারণ থেকে শুরু করে সেটির কার্যকারিতা প্রমাণ করা, এই সকল ব্যবস্থাপনাটাই কিন্তু সরকারের নানান সংস্থাগুলো রয়েছে। সেই সংস্থাগুলোর কিন্তু দক্ষতা দেখানোর প্রয়োজনীয়তা রয়েছে। দক্ষতা আমি এই জন্যই বলছি যে গত কয়েক দশক ধরে এইসব প্রতিষ্ঠান কিন্তু খুব ভালোভাবে কাজ করে যাচ্ছে। এখন প্রয়োজন জলবায়ুর সাথে খাপ খাইয়ে, বাজার ব্যবস্থাপনার সাথে খাপ খাইয়ে, আন্তর্জাতিক বাজারের সাথে সংযোগ করতে পারে এমন একটি পরিস্থিতির মধ্যে নিজেদের দক্ষতা প্রকাশ করা। সেই দক্ষতাটা যদি প্রকাশ করতে পারে, আমার মনে হয় নিশ্চয়ই সরকারের যে ভিশন রয়েছে দেশকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করার পাশাপাশি এটিকে টেকসই করা এবং এসডিজি নানান লক্ষ্যমাত্রা গুলো রয়েছে সেগুলো অর্জন করা, সেটি করতে গেলে কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কিংবা ডিএলএস কিংবা প্রাণী সম্পদ অধিদপ্তর, আমরা যেটি বলি না কেন, এর পাশাপাশি গবেষণা সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, সবারই কিন্তু এখানে ভূমিকা রয়েছে। আমি নিশ্চিতভাবে আশা করি যে এই সকল প্রতিষ্ঠানগুলো সম্মিলিতভাবে যদি কাজ করে, তাহলে সামনের দিনের এসডিজি অর্জন কিংবা আরো বড় পরিবর্তন আসবে এই খাতে, আমাদের সফলতা আসবে। জি নিশ্চয়ই সাইদ শাহিন, আমরাও সেটি দেখছি এবং আশা করছি। আপনাকে ধন্যবাদ। আমরা ছোট ছোট করে একটু শুনতে চাই। আমরা আমাদের সঙ্গে কৃষক নেতা রয়েছেন একজন যশোর থেকে, তসলিমুর রহমান। আমরা বিরতিতে যাব, তার আগে ছোট করে যদি তসলিমুর রহমান আমাদেরকে বলেন, আমরা কৃষকদের কথা যেটি বলছিলাম, মাঠ পর্যায়ে আপনারা কৃষকদের যে ন্যায্য মূল্য পাওয়ার বিষয়টি সেটি কেমন দেখেন? তসলিমুর রহমান, কি ধরনের সমস্যাগুলো দেখেন কৃষকদের? তসলিমুর রহমান শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? তসলিমুর রহমান শুনতে পাচ্ছেন? জনাব তসলিমুর রহমান, আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে আসলে কৃষকদের যে সমস্যাগুলো মাঠ পর্যায়ে আপনারা দেখেন সেটি যদি আমাদেরকে বলেন একজন কৃষক নেতা হিসেবে।
আচ্ছা, তসলিমুর রহমান মনে হয় আমাদের যান্ত্রিক কারণে শুনতে পাচ্ছেন, আমরা বিরতি থেকে ফিরে এসে তার অভিজ্ঞতা শুনবো। দর্শক, ইভ্যালি বীজ সংলাপে আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি। 50 বছরে বাংলাদেশ এবং কৃষিখাত এই নিয়ে কথা হচ্ছে, আরো কথা হবে। ফিরছি একটা বিরতির পর, আশা করি সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ইভ্যালি বীজ সংলাপে। আমরা কথা বলছি 50 বছরে বাংলাদেশ কৃষিখাত এই শিরোনামে। আমাদের সঙ্গে বিশেষ অতিথিরা যুক্ত রয়েছেন। আমরা বিরতির আগে অনেক বিষয় নিয়ে কথা বলছিলাম। আমরা যশোর থেকে কৃষক নেতা রয়েছেন একজন তসলিমুর রহমান, তার কাছে ছোট করে জানতে চাইবো, তসলিমুর রহমান, আপনি তো কৃষকদের নিয়ে কাজ করেন, কৃষক নেতা আপনি। কৃষকদের আসলে আপনি এখনকার সময়ে এসে কি বাস্তবতা দেখছেন? কৃষকরা ন্যায্য মূল্য কতটা পাচ্ছে? কৃষকদের কি ধরনের সংকটগুলো মাঠ পর্যায়ে আপনি দেখছেন? ছোট করে বলবেন আমাদের, সংক্ষেপে। আসলে খুব সংক্ষেপেই আমি আমার কথা উপস্থাপন করতে চাই। সংকটটা হচ্ছে যে বাংলাদেশে ইতিমধ্যেই গত 50 বছরে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার দিকে অনেকখানি এগিয়ে গেছে। এই এগিয়ে যাওয়ার জন্য কিন্তু সবার আগে যারা ভূমিকা পালন করেছে, যদিও এগ্রি ইউনিভার্সিটি, কৃষিবিদ, গবেষণা প্রতিষ্ঠানগুলো সহযোগিতা করেছে, কিন্তু সবার আগে ভূমিকা পালন করেছে কিন্তু আমাদের দেশের কৃষকরা। আমাদের দেশের শস্য উৎপাদনকারী, ফসল উৎপাদনকারী, আমাদের দেশের গবাদি পশু এবং অন্যান্য মৎস্য উৎপাদনকারী যে কৃষকরা, তারা কিন্তু সবার আগেই উদ্যোগী ভূমিকা পালন করেছে। আমরা সেই ক্ষেত্রে দেখি যারা সবার আগে উদ্যোগী ভূমিকা পালন করলো, যারা এই 50 বছর ধরে মাঠে লেগে পড়ে থেকে কাজ করার ভিতর দিয়ে নিজেদেরকে শিক্ষিত করে তোলার মধ্য দিয়ে কৃষিকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছে, এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদের জীবনের মান আসলে উন্নতি হচ্ছে না। তার প্রধান কারণ উৎপাদিত ফসলের তারা কোনো মূল্যই বিক্রির সময় পান না। ফসল উৎপাদনের সাথে সাথেই তাদের যে পুঁজির সংকটে পড়ে, সেই পুঁজির তারা সরবরাহ পান না। মধ্যস্বত্বভোগীদের কারণে আমরা দেখি যে কৃষি উৎপাদিত সামগ্রীর মূল্য পান না। কৃষি উৎপাদনের শুরু মুহূর্তে কৃষি উপকরণাদি অর্থাৎ বীজ, সার, ডিজেল, বিদ্যুৎ এইগুলো তারা পায় না। এই না পাওয়ার মধ্য থেকেই আমাদের কৃষকরা উৎপাদন বিমুখ হয়ে পড়তে পারে। আমাদের দেশের চকিদার থেকে শুরু করে রাষ্ট্রপতি, সকলের খাদ্যের যোগানদার যারা, তারা আসলে খাদ্যের অনাহারে ইত্যাদি ইত্যাদি সীমাবদ্ধতার ভিতরে থাকে, কিন্তু তারা কিন্তু পরিশ্রান্তভাবে উৎপাদনের সাথে সম্পর্কযুক্ত থাকে। অর্থাৎ বন্টন এবং তাদের পুঁজির ক্ষেত্রে যে সংকট, এই সংকট কিন্তু সমাধানের ক্ষেত্রে রাষ্ট্র ব্যবস্থা উদ্যোগী ভূমিকা পালন করে না। ইতিমধ্যে বিভিন্ন ব্যাংক বিভিন্ন রকম বিজ্ঞাপন এবং বিভিন্ন, আমরা দেখেছি এই যে কোভিডকালীন সময় বাংলাদেশের অর্থনীতির চাকা, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষকে সাথে নিয়ে যারা এগিয়ে নিয়ে গেল কৃষকরা, তাদের প্রণোদনার ক্ষেত্রে আমরা দেখলাম যে উদ্যোগী ভূমিকা কিন্তু ব্যাংক লোন পালন করলো না। সরকার যে পরিমাণ ঘোষণা করলো, সেই ঘোষণার পরিমাণও তারা নিতে বা অনেক ধন্যবাদ দিতে পারলো না। আমরা দেখছি যে সবসময় এই উৎপাদনের সাথে। জি, তসলিমুর রহমান, আপনি যথার্থই বলেছেন যে আসলে কৃষকরা বরাবরই যে বঞ্চিত থেকে যায়, সেই বঞ্চনার কথা কিন্তু আসলে সবাই বলছেন। আমরা আপনার কাছে আবারও ফিরবো। আমরা সত্তার মণ্ডল, ডক্টর এম এ সত্তার মণ্ডল, কৃষি অর্থনীতিবিদ ও ইমিরেটাস অধ্যাপক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, আমাদের সঙ্গে রয়েছেন, আমাদেরকে সময় দিয়েছেন। আপনার কাছ থেকে যেটি জানতে চাইবো, মোটা দাগে আমরা দেখছিলাম যে কৃষকদের যে বঞ্চনার কথা সবাই বলছেন, কখনো কখনো এমনও দেখেছি কৃষক তার মাঠে আগুন লাগিয়ে ধান পুড়িয়ে দিচ্ছেন। তো এই বাস্তবতাই কিন্তু আজকের বাংলাদেশ। আমরা যে অনেক সাফল্যের কথা বলছি, অনেক কিছু বলছি, সেই জায়গাটি আসলে কিভাবে মূল্যায়ন করবেন? সেখানে আসলে কোন নীতিগত যে ঘাটতিগুলো আমাদের রয়েছে, পলিসিগত যে বিষয়গুলো রয়েছে, সেখানে কতটা আমরা কৃষি বান্ধব করতে পারছি? সত্তার মণ্ডল। আমি মোটা দাগে যেটা বলতে চাচ্ছি যে কৃষকের বঞ্চনা, যে তারা সবসময় তাদের ফসলের যে দামটি তারা আশা করেন সেটা তারা পান না, এটাকে বঞ্চনার ভিতরে নিয়ে আসা হয়। এবং সেটা দুধের বেলাতে, সেটা মাছের বেলাতে, সবকিছুর বেলাতেই প্রযোজ্য। আমি তার সঙ্গে সমব্যথী এবং আমি সমবেদনাও প্রকাশ করি। তবে সঙ্গে সঙ্গে এটাও আবার বলতে হবে যে কৃষি আবার এমন একটি পেশা বা এমন একটা কাজ যে পৃথিবীর খুব কম দেশই আমার জানা মতে আর কি আছে যে সব বছরের সমানভাবে সেখানে ফসল হয়, বা সব বছর সমানভাবে সব ফসলেরই একই রকম দাম পায় বা কম পায় বা বেশি পায়। এটা কোনোদিনও হয় না। তার কারণটা হলো এটা সিজনাল প্রোডাকশন। এখানে একটা পন্ডস ক্রিম বা কোনো একটা ডেন্টাল টুথপেস্ট তৈরির মতো পণ্য না,
যে কয়েক বছর ধরে এটাকে স্টোর করে রাখা যাবে, এটা পচনশীল। এই যে যে বিষয়টা, এইটি এই পেশার একটা বিশেষ বৈশিষ্ট্য। এই জন্য বিশেষ আবার সমর্থন, নীতিগত সমর্থন ইত্যাদিও সেটা আশা করে আর কি। এটা বলে আমি একথাও বলতে চাই যে একেবারে আমাদের কৃষকরা সবসময় বঞ্চিত হচ্ছেন, এটা বোধহয় খুব ওইভাবে বলাটা বোধহয় অতটা যুক্তিযুক্ত না। কোন বছরে তারা খুব কোন ফসলের ভালো দাম পেয়ে যান, কিন্তু যেহেতু আবার আগের বছরে তারা মার খেয়েছেন, সেই ক্ষতিটা তাদের মনের মধ্যে থাকে, আপনার আমারও থাকে। ক্ষতিটা এমন একটা জিনিস, যেমন এই বছর গত বোরো ধানের সিজন থেকে এখন পর্যন্ত ধান চাষিরা সাম্প্রতিক স্মরণকালের ভেতরে সবচেয়ে ভালো দাম পাচ্ছেন। যাদের হাতে ধান আছে তারা পাচ্ছেন। ধান যদি আগেই বিক্রি করে দিয়ে থাকেন তাহলে তারা হয়তো এখনকার এই দামটা পাচ্ছেন না, কিন্তু সিজনেও কিন্তু এইবার ভালো দাম তারা পেয়েছিলেন। কোন বছরে পাটের দাম ভালো পায়, এবছরও গত বছরও ভালো পেয়েছে বলে আমার কাছে খবর আছে। কাজে বঞ্চনার বিষয়টাকে আমি ছোট করে দেখছি। এখন আমাদের করণীয় কি? আমি যেটা মনে করছি যে কৃষিকে একটা ডাইনামিক সেন্সে এই সরকারের আমলে এটা দেখা হয়েছে এবং সেটাকে সামনে এগিয়ে নিতে হবে। এটা কিন্তু বিশেষভাবে কোনো পলিসির ব্যাপার না। আমার মনে হয় পলিসির ভিতরে এমন কোনো কথা আমি দেখিনি যে যেটা অনুপস্থিত আছে। সাম্প্রতিক ভাবে প্রকাশিত সাম্প্রতিককালে অষ্টম বাস্তবায়নের দিকে যাওয়া। জি ডক্টর সত্তার মণ্ডল, জি ডক্টর সত্তার মণ্ডল, আমরা বাস্তবায়নের দিকগুলো নিয়ে আপনার কাছে আরেকবার শুনতে চাইবো। তার আগে ছোট করে অন্যদের বক্তব্য শুনে আসি। আমাদের যেহেতু সময় স্বল্পতা রয়েছে, আমরা দুঃখ প্রকাশ করছি আপনার কাছে। জনাব আনোয়ার ফারুক, আপনার কাছে একটু সংক্ষেপে শুনতে চাইবো, সবাই যদি একটু 1 মিনিটে বলেন, আমরা সবার কথা শুনতে চাই। জনাব আনোয়ার ফারুক, কি বলবেন যে এই যে সত্তার মণ্ডল বলছিলেন যে নীতিগত যে বিষয়গুলো সেটি হয়তো কৃষি বান্ধবী, কিন্তু বাস্তবায়ন আমরা কতটা করতে পারছি বা প্রান্তিক পর্যায়ের কৃষকদের এই সুফলটা কতটা দিতে পারি, বিশেষ করে ভর্তুকি বা প্রণোদনার যে বিষয়গুলো? ধন্যবাদ। আমরা মনে করি যে বাস্তবায়নে আমরা অনেক দূরে এগিয়ে গেছি, এখন কিছু কিছু জায়গায় বাকি আছে। যেমন প্রথম কথাটা আমাদের শাহিন সাংবাদিক যেটা বললেন, বা আমাদের যশোর থেকে তসলিম সাহেব যেটা বললেন যে কৃষকরা মূল্য পায় না, এটা কৃষি পণ্যতে এটা হবে, বাট এটাকে আরো বেটার করতে হবে। সেই জন্য আমরা আজকে বলছি, ক্রপ ইন্স্যুরেন্সের কথা বলছি, সেটা ঠিক আছে। কিন্তু এখন যেটা যে ইনপুটের কথা আমাদের তসলিম সাহেব বললেন যে কৃষকরা সময় মতো বীজ সার পায় না, আমি এটা ডিফার করবো যে বাংলাদেশে গত 10 বছরের ক্ষেত্রে এমন একটি ঘটনা ঘটেনি যেখানে আপনি সময় মতো সার পাননি বা কৃষক কম দামে সার পায় না, সরকারের নির্ধারিত মূল্যে সার পায় না। বীজের ক্ষেত্রে আমি মনে করি তো অত্যন্ত আমরা একটা সাবলীল মার্কেট এখন বিরাজ করছে। সুতরাং তার মধ্যে যে আমাদের কেস যে হচ্ছে না যে মিসম্যানেজমেন্ট, সেটা না, বাট সেটার পরিমাণ কত অনেক কম। বাট সেখানে যেখানে দরকার সরকারের যে আইন নীতিগত যেটা আছে, মনিটরিংটা সরকারকে আরো বাড়াতে হবে। এবং বাজার ব্যবস্থাপনা আমরা যেটা বলি, সত্তার মণ্ডল স্যার যেটা বললেন, যেটা পচনশীল পদার্থ আমি স্টোর করে রাখতে পারছি না। সো হোয়াট নেক্সট হলো আমাদের যেগুলো এগ্রো প্রসেসিং কে উৎসাহিত করে এগুলোকে প্রসেসিং এ দিয়ে দিতে হবে, যাতে করে কৃষকরা বেটার প্রাইস পায়, কনজিউমাররা বছরব্যাপী একই ফসল খেতে পারে বা একই পণ্য খেতে পারে, প্রসেস ফুড খেতে পারে। এখন যুগ এসে গেছে, আমরা এখন এলডিসি থেকে আবারও বলবো যে আমরা মধ্যম আয়ের দেশে যাচ্ছি, আমরা কিন্তু এখন প্রসেস ফুডে যেতে হবে, আর কোনো বিকল্প নেই। কৃষককেও বাঁচাতে হবে, কনজিউমারও বাঁচবে, ইকোনমিও সার্ভাইভ করবে, এটা আমি মনে করি আমার বক্তব্য। জি অনেক ধন্যবাদ আপনাকে। আমরা শেখ ফরিদউদ্দিন আমাদের নওগাঁ থেকে যুক্ত রয়েছেন। শেখ ফরিদউদ্দিন চালকল মালিক, একদম ছোট করে আমাদেরকে বলবেন, আমরা বিরতিতে যাব, আপনি আনমিউট করে কথা বলুন। যে আসলে এই যে আমরা কৃষকদের বঞ্চনার কথা বলছি, আবার ওইদিকে চালকল মালিকরা দেখছি বড় বড় বিনিয়োগ করছে, তাদের চালকলে প্রতি বছর চালকলের সংখ্যাও বাড়ছে, তার মানে আপনাদের ব্যবসার পরিসর বাড়ছে, কিন্তু কৃষকরা কেন আসলে ন্যায্য দামটা ঠিকঠাক পায় না, কি মনে হয় আপনাদের কাছে? আনমিউট করে কথা বলতে হবে জনাব ফরিদউদ্দিন, শেখ ফরিদউদ্দিন। আচ্ছা শেখ ফরিদউদ্দিন, আমরা জি জি বলুন, আপনি বলুন, আমার প্রশ্নটি শুনতে পেয়েছেন নিশ্চয়ই, আপনি কথা বলুন। আমরা শুনতে পাচ্ছি, আপনি কথা বলুন, আমরা শুনতে পাচ্ছি। জি আমরা কৃষি নির্ভরশীল বাংলাদেশ। আমাদের দেখেন, আমাদের যারা ম্যাজিস্ট্রেট বলেন, ওসি বলেন, এসপি বলেন, সবাই কৃষকেরই সন্তান, অনেকেই প্রায়। তো আসলে সরকারের উচিত হবে শুরুতেই ন্যায্য মূল্য। এই যে বলতেছে, কিছুক্ষণ আগে আমি একজন বিশেষজ্ঞের কথা শুনলাম, ওই যেমন সরকারে বললো যে ন্যায্য মূল্য পাচ্ছে, আসলে ন্যায্য মূল্য কোথায়? দেখেন, ওই কৃষকরা কিন্তু অনেক অর্থশীল, বৃত্তশীল নয়। তাদের কি, তারা অনেকে হাওলাত, অনেকে অনেক কিছু করে কষ্ট করে কিন্তু হাওলাত করে আবারটা করবে।
আবাদ করার পরে তাদের কি হয়, তাদের ন্যায্য মূল্য ওই মাঠে থেকেই ধান বিক্রি করতে হয় ওই কর্য পরিশোধ করতে, অর্থাৎ ঋণ পরিশোধ করতে তাদেরকে ওই যে দামেই হোক, আপনাদের যে দাম বলে সেই দামে আমাদেরকে ওই ন্যায্য মূল্য পাই আর না পাই, আমার ওই ঋণ পরিশোধের জন্য ওই মাঠ থেকে আমাকে ধানগুলো বিক্রি। তো আমাদের সরকারের উচিত হবে প্রথমে ন্যায্য মূল্য নির্ধারণ এবং ওই যে বলে ডেট নির্ধারণ করে যে 26 তারিখ থেকে সরকারি ধান চাল সংগ্রহ করা হবে। তো আমার মতে যে ধান চাল সংগ্রহ করা হবে কেন, ওই কৃষকটা যে মাঠে ধান উৎপাদন করছে সরকারের উচিত হবে ওই কৃষকের ধান ওখান থেকেই সংগ্রহ করা, যেখানে আমরা ন্যায্য মূল্য, আমি কৃষককে বাঁচাতে চাচ্ছি, যে কৃষককে আমরা কি করতে চাচ্ছি, যে কৃষি নির্ভর কিভাবে আমরা কৃষককে উন্নত করব। উন্নত করতে গেলে মধ্যস্বত্বভোগী বা অন্যান্য যারা আছে এই যে তাদেরকে আমাদের মনিটরিং করতে হবে এবং কৃষক যেন ন্যায্য মূল্য মাঠ থেকেই পায়। সরকারের এইটুকু উচিত হবে। দেখেন আমাদের নিশ্চয়ই আমাদের নওগাঁতে আগে ধান উৎপাদন বেশিরভাগই ছিল, কিন্তু এখন। জি, আপনাকে ধন্যবাদ। আমাদের আসলে বিরতিতে যেতে হবে, বিরতি থেকে ফিরে এসে আবার কথা বলবো। আমরাও এই কৃষকদের ন্যায্য মূল্যের কথা আপনারা যেটা বলছেন, সংকট তো রয়েছেই, সেটির পরিবর্তনও হচ্ছে। দর্শক, ইভ্যালি বীজ সংলাপে আমরা আরেকটা ছোট বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর। আশা করি আলোচনায় সাথে থাকবেন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ইভ্যালি বীজ সংলাপে। 50 বছরে বাংলাদেশ কৃষি খাতে এই শিরোনামে কথা বলছি। আমাদের সঙ্গে বিশেষ অতিথিরা রয়েছেন। সরাসরি প্রশ্নে যেতে চাই, ডক্টর সাত্তার মণ্ডল, আপনাকে দিয়ে শুরু করব। মোটা দাগে আসলে এই যে কথা বলছিলাম, কৃষির যে অগ্রযাত্রা, কৃষির যে পরিবর্তন, বৈপ্লবিক পরিবর্তন বলবো, বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, সব মিলে আসলে এই টেকসই করবার ক্ষেত্রে, এই কৃষিকে টেকসই করবার ক্ষেত্রে জিডিপিতে এর অবদান যদিও আমরা বলছি কমছে, কৃষি এবং অকৃষি খাতকে আমরা যদি টেকসই করতে চাই, কি ধরনের পদক্ষেপ এখন আসলে নেওয়া প্রয়োজন, এই যে করোনা পরবর্তী সময়, যদি সংক্ষেপে আমাদেরকে বলেন ডক্টর সাত্তার মণ্ডল। ধন্যবাদ। আমি আগেই একটা কথা বলে নেই যে আজকে বাংলাদেশ যেখানে এসছে সেখানে খাবার সংকট নেই, আর আশা করি হবেও না, এবং সেটাই আমাদেরকে একটা নিঃশ্বাস, নিরাপদে নিঃশ্বাস নেবার একটা জায়গা করে দিয়েছে। আজকে আমরা বৈচিত্র্যময় কৃষির কথা ভাবতে পারছি। এজন্য আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে দর্শন এবং ভাবনা, তার প্রতি আজকের এই 50 বছরের কৃষি এই ভাবনাতে আমি শ্রদ্ধা নিবেদন করছি। দ্বিতীয় বিষয়টা হলো যে এই কথাটাও ঠিক যে কৃষির উন্নতি যতটা হয়েছে সামগ্রিকভাবে, কৃষকের উন্নতি সব জায়গাতে সবার জন্য ততটা হয়নি। এটা একটা বড় ধরনের লেসন আমাদের নিতে হবে। যে তাহলে করণীয়টা কি? করণীয় হলো যে কৃষির কাঠামো পরিবর্তন হয়ে গেছে। একেবারে ক্ষুদ্র এবং প্রান্তিক চাষি যারা, তাদেরকে বাণিজ্যিক কৃষির সঙ্গে সংযুক্ত করাটা অলমোস্ট হিমালয়ের মতো একটা কঠিন কাজ আর কি। এখানে আমাদের বিকল্প চিন্তাটা নিয়ে আসতে হবে, এবং সেইখানে বলা হচ্ছে অকৃষি খাতের কথা। অকৃষি খাত মানে কিন্তু লাইভ স্টক ফিশারিজ না। অকৃষি হচ্ছে গ্রামীণ অবকাঠামো, গ্রামীণ ব্যবসা এবং গ্রামীণ নির্মাণ খাত। এখানে প্রচুর বিনিয়োগের সুযোগ আছে এবং এটা হচ্ছেও। আমি মনে করি যে বিশেষ করে কৃষি যন্ত্রপাতি, সেচ যন্ত্রপাতি, ট্রাক্টর, পাওয়ার টিলার এবং এখন কম্বাইন হারভেস্টার, এগুলো আসছে, এগুলোর মেরামত, এগুলোর ওয়ার্কশপ ইত্যাদি একটা বিশাল ক্ষেত্র। এটাতে পলিসির কোনো সমস্যা নাই, এখানে মোটেই পলিসির কোনো সমস্যা নাই। কৃষি উন্নতির সঙ্গে সঙ্গে এগুলো এগিয়ে যাচ্ছে, এটা চলে যাবে। আমাদেরকে একটু শেষ করতে হবে, ছোট করে যদি বলেন স্যার। জি 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 স্যার। স্যার, অনেক ধন্যবাদ। আপনি আসলে সবসময়ই অনেক সুনির্দিষ্ট এবং চমৎকার যে পর্যবেক্ষণ আপনার, সেটি আমরা পেয়ে থাকি। আমরা এই পর্যায়ে আমাদের যে যশোর থেকে যুক্ত রয়েছেন তসলিমুর রহমান, কৃষক নেতা যশোর, আপনার কাছে জানতে চাইবো, একেবারে যদি 1 মিনিটের মধ্যে আমাদেরকে বলেন যে কৃষকদের যে কথাগুলো বলছিলেন, আগামী দিনের জন্য আসলে কৃষকদের জন্য কি নতুন করে পদক্ষেপ নেওয়া যেতে পারে। আসলে খুব সংক্ষেপে যদি আমি কথা বলতে চাই, এক কথায় একেবারে চম্বুক করে কথা বলা, সেটা হচ্ছে যে বাংলাদেশের কৃষকরা সার, বীজ, কীটনাশক এগুলো পাচ্ছে, কিন্তু যথাসময় শতভাগ পাচ্ছে, এটা কিন্তু যথার্থ নয়। আমি যেটা বলতে চাই, এই কৃষি উপকরণগুলো হচ্ছে কৃষককে বিনামূল্যে সরবরাহ করতে হবে। কৃষকরা কিন্তু জমি চায় না। আমরা জানি অস্ট্রেলিয়ায় কৃষক
উৎপাদনে গেলে সরকার জমি দেয়, আমাদের কৃষক জমি চায় না, আমাদের কৃষক স্বল্প সুদে পুঁজি চাই, ঋণ চাই, সেই ব্যবস্থাটা করতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ যে ব্যাপার সেটা হচ্ছে বিপণন ব্যবস্থাপনা। তাদের উৎপাদিত পণ্য সরকারকে নিশ্চয়তা দিতে হবে যে ন্যায্য মূল্যে যেন সরকার এটা বাজারজাত করে, তাদেরকে ন্যায্য মূল্য দেওয়ার ক্ষেত্রে যে ইতিমধ্যে উঠেছে যে মাঠ পর্যায় থেকে ক্রয় একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা প্রত্যেকেই বলছি আমাদের কৃষি এবং খাদ্যদ্রব্য এগিয়ে যাওয়ার অন্যতম পয়েন্ট প্রযুক্তি। আমরা প্রযুক্তির ক্ষেত্রে দেখছি যে কৃষি মানে প্রযুক্তি নির্ভর কৃষি, কিন্তু আমাদেরকে ভাবতে হবে আমাদের দেশের এনভায়রনমেন্ট, আমাদের দেশের আবহাওয়া ইত্যাদি ইত্যাদি বিবেচনায় রেখে কৃষি নির্ভর প্রযুক্তি, আমাদের দেশের কৃষির মতন করে প্রযুক্তি আনা, এই ব্যাপারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখার দরকার। আর জি তসলিমুর রহমান, আপনি একেবারেই সুনির্দিষ্ট করে চমৎকার কিছু বিষয় উপস্থাপন করেছেন, যেটি আসলে আমাদের মৌলিক সমস্যার জায়গা। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি এত সুন্দর করে উপস্থাপন করার জন্য। সাইদ শাহিন আমাদের সঙ্গে রয়েছেন, কৃষি বিষয়ক সাংবাদিক। আপনার কাছে জানতে চাইবো যে এই যে নীতিগত বিষয় নিয়ে কথা হচ্ছিল, সেখানে পলিসিগত যে সংকট বা সেটির বাস্তবায়নে কি ধরনের সমস্যা আসলে দেখেন? ধন্যবাদ। দেখুন, নীতি বাস্তবায়নের ক্ষেত্রে প্রধান শর্তটি হলো তথ্যের পর্যাপ্ততা। আমাদের দেশে এখন কৃষিতে একটি বড় সংকট হয়ে দেখা দিয়েছে তথ্যের পর্যাপ্ততা। দেখুন, এইবার যে ধান উৎপাদন কিংবা চাল উৎপাদন কিংবা শস্য উৎপাদন কি পরিমাণ হয়েছে সেটির সঠিক তথ্য না থাকার কারণে আমদানিকে অবারিত করতে হয়েছে। আমদানি যদি আমরা অবারিত করি তাহলে কিন্তু কৃষক দিন শেষে তার পণ্যের দামটি পাবে না। ফলে এই জায়গাটি ভারসাম্য করতে হবে, ভোক্তা এবং কৃষক উভয়কে কিন্তু সরকারকে রক্ষা করতে হয়। তো সেটি যদি করতে হয় তাহলে কিন্তু আমার উৎপাদন চাহিদা কিংবা আমদানির এই যে তথ্যের যে সঠিকতা সেটি কিন্তু প্রয়োজন রয়েছে। আমাদের এই জায়গাটিতে খুব ঘাটতি রয়েছে। নীতি সহায়তার ক্ষেত্রে আমার মনে হয় এই জিনিসটি খুব প্রয়োজন এবং সেটি জি সাইদ শাহিন একেবারেই সুনির্দিষ্ট বলেছেন, অনেক ধন্যবাদ। আপনার কাছে শেষ কথা শুনতে চাইবো আনোয়ার ফারুক, সাবেক কৃষি সচিব। জি ধন্যবাদ। প্রথমে হলো আমি মনে করব যে আমাদের বাজার ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, প্রাইভেট সেক্টরকে এই বিনিয়োগে উৎসাহিত করতে হবে, অ্যাগ্রো প্রসেসিংটাকে আমাদের ফার্স্ট প্রায়োরিটি এখন দিতে হবে। এবং আমরা বলছি সরকার যে এক্সপোর্ট প্রসেসিং জোন করছে সেখানে অ্যাগ্রো প্রসেসিং এর জন্য আলাদা জোন করতে হবে, যাতে করে আমরা নিরাপদ খাদ্য করতে পারি। ইনপুট ডিস্ট্রিবিউশনে সরকারের মনিটরিংটা আরো বাড়াতে হবে। এবং সর্বশেষ আমি বলবো যে শাহিন জেলা বললো যে তথ্যের জন্য আমাকে এই এগ্রিকালচার সিস্টেমটাকে ডিজিটাইজ করতে হবে, ফার্মারকে ডিজিটাইজেশন সিস্টেম আনতে হবে, এক্সটেনশন সার্ভিসটাকে ডিজিটাইজ করতে হবে। তাহলে সরকারের প্রণোদনা, ডিস্ট্রিবিউশন এবং উৎপাদন তথ্যগুলো আমরা খুব সহজে করতে পারবো এবং প্রণোদনাও কৃষকদের দেওয়া অনেক সহজ হবে এবং সরকার খুব সহজেই কৃষকের কাছে তার সাহায্যগুলো। জি অনেক ধন্যবাদ সবাইকে আমাদেরকে আজকের এই আলোচনায় সময় দেওয়ার জন্য। 50 বছরের বাংলাদেশ কৃষি খাতে আরো বহুদূর এগিয়ে যাবে, স্বনির্ভর বাংলাদেশ, সেই প্রত্যাশা রেখে আজকের মতো এই ভ্যালি বিচ সংলাপ শেষ করছি। আগামী দিনে দেখা হবে নতুন বিষয় নিয়ে, নতুন অতিথির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।